বারাণসী থেকে ফেরার পথে আমরা সোজা কলকাতায় না গিয়ে নেমে পড়েছিলাম গয়া স্টেশনে। 4 ঘন্টা জার্নির পরে আমরা গয়া স্টেশনে নেমে পড়েছিলাম। আমাদের টার্গেট ছিল বুদ্ধগয়া গিয়ে দেখব, এক রাত থাকবো এবং বুদ্ধগয়ার যে সমস্ত জায়গাগুলো আছে গৌতম বুদ্ধকে কেন্দ্র করে সেই জায়গাগুলো দেখব, দেখে তারপর বাড়ি ফিরব। তো কথা মতো কাজ। গয়া স্টেশনে নেমে আমরা অটো করে মোটামুটি 23 কিলোমিটার রাস্তা পেরিয়ে বুদ্ধগয়া পৌঁছেছিলাম। বুদ্ধগয়া পৌঁছে একটি হোটেল নিয়ে আমরা বেরিয়ে গেছিলাম বুদ্ধগয়ার ভ্রমণে। যেদিন আমরা পৌঁছেছিলাম সেদিন সাইট সিনগুলো করতে পারিনি, কারণ সেদিন আমাদের পৌঁছাতে বেশ বেলা হয়ে গেছিলো। আমরা সেদিন গৌতম বুদ্ধর যে মেন মন্দির, বুদ্ধগয়ার যেটি মেন আকর্ষণ, সেটিকেই দেখেছিলাম। তার ভিতরে তো ক্যামেরা করতে দেয় না, সেটির ছবি তুলতে দেয় না, যার জন্য সেটিকে দেখাতে পারিনি। তো পরের দিন সকালবেলা আমরা একদম সকাল সকাল উঠে যে ফল্গু নদী, যেটাকে নিরঞ্জনা নদী বলে, সেই নদীর ওপারে আমরা একটি টোটো ঠিক করে সেই ওপারের যে 3-4টে সাইট আছে সেইগুলো দেখার জন্য বেরিয়ে পড়েছিলাম। ঘন্টাখানেক কি 1.5 ঘন্টার মতো ব্যাপার। তো একটা টোটো ঠিক করেছিলাম 100 টাকার বিনিময়ে। সে 3-4টে স্পট দেখিয়ে দেবে বলেছিল, দেখিয়ে দিয়ে আবার আমাদেরকে ওই আমরা মেন মন্দিরের ওখানেই হোটেল নিয়েছিলাম, সেখানে আবার আমাদেরকে ছেড়ে দেবে। তো ওপারে যে জিনিসগুলো দেখার সেগুলো হচ্ছে মেন যেটা, সেটা হচ্ছে গৌতম বুদ্ধ ধর্মপ্রচার করার আগে সুজাতা দেবীর কাছে গেছিলেন দেখা করার জন্য। দেখা করার সময় সুজাতা দেবী গৌতম বুদ্ধকে পায়েস রান্না করে খাইয়েছিলেন। তো সেই যে ঘটনা, সেই ঘটনার মানে বিভিন্ন জায়গায় সেই ঘটনাকে তুলে ধরা হয়েছে এবং বিভিন্ন ট্রাস্টি, বিভিন্ন গৌতম বুদ্ধের মানে বুদ্ধ ধর্মকে কেন্দ্র করে বিভিন্ন সংস্থা সেই জিনিসটাকে বিভিন্ন জায়গায় আর কি প্রতিষ্ঠা করে রেখেছেন। এই গৌতম বুদ্ধের এই মানে ক্ষীর খাওয়ার কাহিনী। তো টোটোওয়ালা সেই সমস্ত জায়গাতেই প্রথমে নিয়ে যাবে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রাস্টি এগুলো তৈরি করে রেখেছেন, আর তারকে কেন্দ্র করে বিভিন্ন প্রতিমূর্তি তৈরি করে রাখা হয়েছে। যেমন এইখানে একটা দেখা যাচ্ছে যে গৌতম বুদ্ধ আর সামনে সুজাতা দেবী বসে আছেন, উনি ক্ষীর নিবেদন করছেন গৌতম বুদ্ধকে। তো এই রকমই মানে ঘটনা আর কি প্রতিমূর্তি স্থাপন করে বিভিন্ন জায়গায় দেখানো হয়েছে। সেইগুলোই মোটামুটি 3-4টে জায়গায় রয়েছে, বিভিন্ন সংস্থা বিভিন্নভাবে দেখিয়ে রেখেছে। আমরা যারা সাধারণ তীর্থযাত্রী তারা এগুলো ঘুরতে যাই, কিন্তু আসল যে বৌদ্ধ ধর্মের যে মানে বুদ্ধিস্ট কান্ট্রি থেকে যে সমস্ত বৌদ্ধ ধর্মের তীর্থযাত্রীরা এসে থাকেন, তারা তো মানে দল বেঁধে আসেন। তারা এই সমস্ত জায়গায় যখন ভিজিট করেন তখন কিন্তু মানে বেশ জনসমাগম হয় তীর্থযাত্রীদের। আর তাদের যে অনুদান, তাদের এই অনুদানেই কিন্তু এই সমস্ত সংস্থাগুলো চলে থাকে। আমরা যারা সাধারণ তীর্থযাত্রী যাই তারাও কিছু ডোনেশন করে আসি ঠিকই, কিন্তু মেইনলি যে বুদ্ধিস্ট কান্ট্রিদের থেকে এখানে যে অনুদান আসে সেই থেকেই চলে। সকালবেলা ঘন্টাখানেক ঘোরার পরে আমরা এসে ব্রেকফাস্ট সেরে হোটেলে একটু চেঞ্জ করে তারপরে আবারও একটা টোটো নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম বুদ্ধগয়ার যে বাকি যে সাইট সিনগুলো। বুদ্ধগয়াতে তো শুধু মেন টেম্পল নয়, আরও বিভিন্ন বুদ্ধ মূর্তি, বিভিন্ন বুদ্ধ টেম্পেলগুলো রয়েছে, সেগুলো দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম একটা টোটো ঠিক করে, যেটি আমাদের মোটামুটি বলেছিল যে 3-4 ঘন্টা লাগবে এবং 300 টাকার বিনিময়ে টোটোওয়ালা রাজি হয়েছিলেন যে এই সমস্ত অন্তত 7-8টা স্পট ছিল যেগুলো দেখাবেন। তো সবার প্রথমেই আমরা আধ ঘন্টা মোটো অতিক্রম করে বেশ কিছুটা দূরে গিয়ে যেটি প্রথম আমাদের সাইট সিন ছিল সেটি ছিল স্লিপিং বুদ্ধা। সবার প্রথমে আমরা সেটি দেখতে গেছিলাম। স্লিপিং বুদ্ধা মানে বুঝতেই পারছেন, মানে শায়িত অবস্থায় গৌতম বুদ্ধ। সেটি একেবারে ছাদের উপরে। গৌতম বুদ্ধ একটা জিনিস, গৌতম বুদ্ধ কিন্তু মানে এই যে পদ্ম ফুল যেটা, এটাকে খুব ভালোবাসতেন ওনার, যার জন্য ওনার যে সমস্ত মন্দির আছে সেখানে কিন্তু পদ্ম ফুল দেখতে পাবেন। আর এই যে শায়িত অবস্থায় যে গৌতম বুদ্ধ, এটাকেই আমরা স্লিপিং বুদ্ধ বলছি।
পর্যটকরা এখানে মানে এই যে স্লিপিং বুদ্ধ দেখতে ভিড় জমান। আমরা যখন গেছিলাম তখন যদি অফ সিজন ছিল, ভিড় ভাড় অত ছিল না। আর ছাদের ঠিক নিচে মন্দির, এখানে গৌতম বুদ্ধের তো প্রতিমূর্তি আছেই, এবং বুদ্ধ ধর্মকে কেন্দ্র করে আরও যে সমস্ত মহামানবরা ছিলেন তাদেরও প্রতিমূর্তি এখানে দেখতে পাবেন। বরাবরের মতোই গৌতম বুদ্ধের যে সমস্ত মন্দিরে আমরা যে জিনিস লক্ষ্য করতে পারি, একটা শান্ত পরিবেশ, এখানেও সেই তাই। গৌতম বুদ্ধেরই বিভিন্ন রকম মূর্তি এখানে রাখা রয়েছে, বিভিন্ন সময়ের বিভিন্ন ঘটনাকে সাক্ষী রেখে তার বিভিন্ন সময়ের বিভিন্ন মূর্তি এখানে রাখা রয়েছে। বুদ্ধগয়া এরিয়াটা মোটামুটি 3-4 কিলোমিটার সারাউন্ডিং হবে। আর এই 3-4 কিলোমিটার সারাউন্ডিংয়ে আপনি অনেকগুলো বুদ্ধ মন্দির দেখতে পারবেন। যেটা মেন আকর্ষণ গৌতম বুদ্ধের যে মেন মন্দির, যেটাকে গৌতম বুদ্ধের মেন টেম্পল বলা হয়। স্লিপিং বুদ্ধা দেখার পরে আমরা টোটোয় করে চলে এসেছি আমাদের সেকেন্ড সাইট সিন স্পট, হোয়াইট বুদ্ধ। এই মন্দিরটিও বেশ দেখতে সুন্দর এবং গৌতম বুদ্ধের স্ট্যাচুটিও বেশ দেখতে সুন্দর, কিন্তু দুঃখের বিষয় আমরা সানডেতে প্ল্যানিং করে গেছিলাম আর এই মন্দিরটি সানডেতে বন্ধ থাকে। তো আপনারা যখন আসবেন গৌতম বুদ্ধ কিংবা বুদ্ধগয়া দর্শন করতে, তো মাথায় রাখবেন সানডেতে কিন্তু হোয়াইট বুদ্ধ এটি কিন্তু মন্দির বন্ধ থাকে। তো প্ল্যানিংটা সেইভাবে করবেন যাতে সানডে বাদ দিয়ে বাকি দিনগুলোর মধ্যে যে কোনো একটি দিনে বুদ্ধগয়া ভ্রমণ করা যায়। এটিকে দেখতে পেলে আমাদের খুব ভালো লাগতো, কিন্তু আমরা মিস করলাম। সানডেতে আমরা জানতাম না যে সানডেতে বন্ধ থাকে। বাইরে থেকেই ছবি টবি তুললাম, বাইরে থেকেই দূর থেকেই ভিডিও দেখালাম আপনাদেরকে। আপনারা যখন যাবেন প্ল্যানিং করে রোববার বাদ দিয়ে সানডে বাদ দিয়ে, তাহলে ভিতরে ঢুকে দেখা যাবে। এরপর আমরা চলে এসেছি আমাদের আজকের দিনের তৃতীয় স্পট, যেটি বুদ্ধগয়ার একটি ফেমাস টেম্পল, থাই টেম্পল। থাইল্যান্ডের থেকে এই মন্দিরটি বানিয়ে দেওয়া হয়েছিল। এটি বহু পুরনো কিন্তু বেশ জনপ্রিয় এবং বেশ সুন্দর দেখতে মন্দির। কিন্তু এখানেও আমাদের দুর্ভাগ্যই বলা যায় যে এই মন্দিরে তখন কনস্ট্রাকশনের কাজ চলছিল। যদি কনস্ট্রাকশনের কাজ না চলতো তাহলে মন্দিরটি দেখে বলতেন যে হ্যাঁ সত্যিই একটা অসাধারণ সুন্দর মন্দির। হয়তো আপনারা যখন যাবেন দেখতে তখন হয়তো মন্দিরটি, যেহেতু এখন অফ সিজন বলেই কাজ চলছিল। আর এখানে সিজনের ব্যাপারে বলে রাখি, এখানে বুদ্ধগয়াতে মেন সিজন যেটা হচ্ছে, সিজন বলতে বুদ্ধিস্ট কান্ট্রি থেকে যে সমস্ত পর্যটকরা তীর্থযাত্রীরা এসে থাকেন, সেটি হচ্ছে নভেম্বর থেকে শুরু হয়। নভেম্বর থেকে শুরু হয়ে মোটামুটি মার্চের ফার্স্ট উইক অবধি চলে। যত বুদ্ধিস্ট কান্ট্রি আছে আমাদের ওয়ার্ল্ডের, সমস্ত বুদ্ধিস্ট কান্ট্রি থেকে এই জায়গায় কিন্তু তীর্থযাত্রীরা আসেন, মেন মন্দিরে যান, প্রার্থনা করেন এবং এখানে 2 দিন 3 দিন থেকে তারপর আবার অন্যান্য যে সমস্ত জায়গা আছে, সারনাথ রয়েছে, কুশীনগর রয়েছে, লুম্বিনী উদ্যান রয়েছে, এগুলো ভ্রমণ করে তারপরে আবার যে যার দেশে ফেরত যান। তার মধ্যে বুদ্ধগয়া খুব জনপ্রিয় জায়গা। আর এই থাই মন্দিরের ভিতরেও এখন প্রবেশ দূর থেকে দেখতে হবে বুদ্ধ মূর্তি। এর আগে যখন গেছিলাম আমি তখন একদম কাছে গিয়ে দেখার সুযোগ ছিল, কিন্তু এখন ব্যারিকেড করে রাখা হয়েছে দূর থেকে দেখার জন্য। বুদ্ধগয়া কিন্তু আপনি যদি শীতের মরশুমে যান, যে সিজন বললাম আপনাকে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মার্চ অবধি, তাহলে কিন্তু এখানে বেশ ভিড়ভাড়। বুদ্ধিস্ট কান্ট্রিদের থেকে বিভিন্ন রকমের লোকজন আসেন, বিভিন্ন রকমের তীর্থযাত্রী আসেন। এখানে আপনি হোটেলের সংখ্যা দেখলে বুঝতে পারবেন যে এখানে কত তীর্থযাত্রীদের সমাগম হয়। তবে গরমকালে আপনি বুদ্ধগয়াতে গেলে টোটালি অন্য চিত্র দেখতে পাবেন, ফাঁকা। কারণ এতটাই বুদ্ধগয়াতে গরম পড়ে যে গরমকালে এখানে তীর্থযাত্রীদের দেখা মেলে না। আসে, তবুও আসে, কিন্তু অতটা নয়। হোটেলের সংখ্যা প্রচুর, আপনাকে এখানে থাকা নিয়ে কোনো চিন্তা করতে হবে না।
খাওয়া দাওয়া নিয়েও কোনো চিন্তা করতে হবে না, কিন্তু যদি অফ সিজনে যান খাবার দাবারের হোটেল খুব সীমিত, সেটা নিয়ে একটু চিন্তাভাবনা করতে হবে। সিজনে গেলে কোনো অসুবিধা নেই, তার কারণ একটাই, অফ সিজনে কিন্তু এই যারা খাবার দাবার হোটেল চালায় তারা কিন্তু মানে দোকানে তাদের কাস্টমার পায় না, যার জন্য সেই সময় দোকানগুলো খুব কম, মানে ম্যাক্সিমাম দোকানই বন্ধ থাকে। এরপরে আমি চলে এসেছি আমরা ভুটানি টেম্পল, আমাদের আজকের দিনের 4 নম্বর স্পট। বুদ্ধগয়াকে কেন্দ্র করে বিভিন্ন সময় বিভিন্ন মানে বুদ্ধ ধর্মাবলম্বী দেশ থেকে এসে এই সমস্ত জায়গায় মন্দির তৈরি করেছেন, তারই মধ্যে একটা ভুটানি টেম্পল। প্রত্যেকটা মন্দির, প্রত্যেকটা বৌদ্ধ টেম্পল এতটাই সুন্দর, এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দর মানে কারুকার্য করা যে আপনার মন ভরে যাবে, আপনার দেখতে এত সুন্দর লাগবে। আমরা পাহাড়ে গেছি একরকম অনুভূতি হয়, সমুদ্রে গেছি একরকম অনুভূতি হয়, এইখানে কিন্তু আরেক রকমের অনুভূতি। মানে এক তো ইতিহাসের ছোঁয়া রয়েছে, গৌতম বুদ্ধের ছোঁয়া রয়েছে, আর মন্দির আমাদের সবসময় ভালো লাগে। আর গৌতম বুদ্ধের সম্পর্কে তো নতুন করে বলার নেই, গৌতম বুদ্ধ মানেই আমাদের একটা মনের মধ্যে একটা শান্তির একটা অবকাশ চলে আসে। প্রত্যেকটা মন্দির কিন্তু বেশ সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন, আর কারুকার্য তো বললামই। বুদ্ধগয়া আপনারা চাইলেই ঘুরে আসতে পারেন, খুব বেশি খরচ সাপেক্ষ নয়। যদি শুধু বুদ্ধগয়া যেতে চান তাহলে এক রাতে বুদ্ধগয়া পৌঁছে যাওয়া যায়, থাকার খরচাও বেশি নয়, খাওয়ার খরচাও বেশি নয়, এবং একদিন স্পেন্ড করলেই সারাদিনে বুদ্ধগয়ার যত যা কিছু আছে দেখে নেওয়া যায়। গয়া থেকে 23 কিলোমিটারের ডিস্টেন্স। গয়া স্টেশনে নেবেই আপনাকে যেতে হবে বুদ্ধগয়া যেতে গেলে। অটো ভাড়া গয়া স্টেশন থেকে যদি বুদ্ধগয়া রিজার্ভ করে যাওয়া হয় তাহলে মোটামুটি 350 থেকে 400 টাকা নেবে, আর যদি শেয়ারে যাওয়া হয় তাহলে মোটামুটি 50 থেকে 60 টাকা নেবে। ওখানে হোটেল ভাড়া 500 টাকা থেকে 400-500 টাকা থেকে শুরু করে 4000-5000 টাকার হোটেলও আছে। তো সুতরাং থাকা নিয়ে কোনো চিন্তা নেই, আর খাবার দাবার নিয়েও কোনো সমস্যা হবে না। মেন মন্দির যেটা আমি দেখাতে পারলাম না ভিডিওতে কিংবা ছবিতে, সেটি এখানকার মূল আকর্ষণ, যেখানে গৌতম বুদ্ধ বোধিসত্ত্ব লাভ করেছিলেন। আর আজকের আমাদের 5 নম্বর যে পয়েন্টে এসেছি সেটি হচ্ছে জাপানি টেম্পল। তো মূল যেটা আকর্ষণ বুদ্ধগয়ার যে মেইন টেম্পল, যেখানে যে অশ্বত্থ গাছটি রয়েছে, গৌতম বুদ্ধ এই গাছের নিচেই ধ্যান করে বোধিসত্ত্ব লাভ করেছিলেন। আর এই মূল মন্দিরে দেখলে মানে গেলে বোঝা যায় যে হ্যাঁ, মানে গৌতম বুদ্ধের যে বিভিন্ন রকম কাহিনী, ইনি যেখান থেকে বোধিসত্ত্ব লাভ করেছেন সেগুলো জ্ঞান পাওয়া যায় এখানে গেলে। তারপর যারা মানে বুদ্ধিস্ট কান্ট্রি থেকে যারা আসেন, বৌদ্ধ ধর্মাবলম্বী তীর্থযাত্রী কিংবা বৌদ্ধ শিষ্য যেটা বলা যায়, তারা যেভাবে প্রার্থনা করছেন সেগুলো দেখলেও ভালো লাগবে। মেন মন্দিরের এরিয়াটাও বেশ অনেকটা, দেখতে সময় লাগবে। সেখানে দিনের বেলা একরকম দেখতে লাগবে, সন্ধেবেলা একরকম দেখতে লাগবে, রাতের বেলা একরকম দেখতে লাগবে। মানে আপনার অন্তত বুদ্ধগয়াতে গেলে অন্তত 2বার থেকে 3বার মেন মন্দিরে যাওয়ার ইচ্ছা করবে। জাপানি মন্দির দেখা হয়ে যাওয়ার পর আজকে আমরা 6 নম্বর যে স্পটে এসেছি সেটি হচ্ছে 80 ফিট উচ্চতা বিশিষ্ট মানে গৌতম বুদ্ধ আর কি বসে আছেন, বড় মূর্তি। এটিও একটু ফেমাস স্পট, বিশাল বড় গৌতম বুদ্ধের স্ট্যাচু ইনি বসে আছেন। আর এই যে মানে স্পটগুলো, এগুলো কিন্তু খুব বেশি দূরত্বের নয়, এক একটা থেকে আরেকটা স্পট খুব বেশি দূরত্বের নয়। আপনি যদি চান টোটো ভাড়া করবেন না, আপনার যদি মানে ম্যাপ সম্পর্কে আইডিয়া থাকে বুদ্ধগয়ার, তাহলে কিন্তু আপনি হাঁটা পথেও এগুলো কমপ্লিট করে নিতে পারেন।
আর এই যে বড় স্ট্যাচু গৌতম বুদ্ধ বসে আছেন, এই এনার চারপাশে যে শিষ্য, সেই শিষ্যদের মূর্তি, শিষ্যরা দাঁড়িয়ে আছেন, সেগুলোরও প্রতিমূর্তি করা রয়েছে। এখানে ফটোগ্রাফি করতে কোনো মানা নেই। এখানে বলে না, কোনো বুদ্ধ টেম্পেলের বাইরে, টেম্পেলের ভিতরে বলছি না, টেম্পেলের বাইরে কোথাও ফটোগ্রাফি করতে মানা নেই। আর এই আরেকটা জায়গায় চলে এসেছি, এটি মায়ানমার টেম্পেল। মায়ানমার থেকে এই টেম্পেলটি বানানো হচ্ছে। এটি একেবারে নতুন, জাস্ট তৈরি হয়েছে। এটিও বেশ দেখতে সুন্দর। এরপর আমরা চলে এসেছি লাস্ট আমাদের আজকের দিনের চাইনিজ টেম্পেল। আর এই চাইনিজ টেম্পেল দেখেই আমরা আজকের ভ্রমণ, মানে বুদ্ধগয়া ভ্রমণ পর্ব শেষ করব। এরপরে কোনো একটি ভিডিওতে আমি বুদ্ধগয়ার যে মেন মন্দির সেটি দেখিয়ে দেবো, তার সম্বন্ধে জানাবো। আজকের ভিডিও মোটামুটি এই অবধিই শেষ করছি। এরপর আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন সবাই, সবাইকে অনেক ধন্যবাদ। গৌতম বুদ্ধের মেন মন্দিরের ভিডিও তুলতে পারিনি, বেশ কিছু ছবি তুলেছিলাম, সেগুলো শেয়ার করলাম।